আসসালামু আলাইকুম। আমাদের মেডিয়েট গ্রুপের তরফ থেকে আরেকটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা বিগত আমাদের যেই অনলাইন ক্লাস প্রোগ্রাম হচ্ছে তার ভিত্তিতে এখন পর্যন্ত 3টা ক্লাস হয়েছে, আজকে 4র্থ ক্লাস নেওয়া হবে। তো তোমরা তোমাদের যত ফ্রেন্ড আছে এবং তোমাদের যেসব গ্রুপ আছে তাতে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে বেশি বেশি স্টুডেন্ট ক্লাসে অংশ নিতে পারে। আর তোমরা এক কাজ করো, তোমরা যারা এই ক্লাসে সবচেয়ে বেশি বেশি অ্যান্সার দিবা বা রেসপন্স দিবা বা বেশি বেশি লোকজনকে ইনভাইট দিবা, তাদের জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে, ঠিক আছে? তো তোমরা সবাইকে ইনভাইট দিতে লাগো এবং সবাই যুক্ত হতে লাগো। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা তোমরা করো, এটা তোমরা কমেন্ট করে জানাও যে বোর্ড দেখা যাচ্ছে কিনা আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কোনো কিছু ব্লার আসতেছে কিনা, এটা তোমরা গ্রুপে কমেন্ট করে জানাও। আর তোমাদের ফ্রেন্ডদের সাথে যারা আছে তাদের সাথে ক্লাসটা শেয়ার করো। আমরা শুরু করবো ক্লাসটা তাড়াতাড়ি। তাসনিম আহমেদ, হ্যালো আপু, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা মেনশন দিতে লাগো, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা পড়বো ফিজিক্স ফার্স্ট পেপারের 6 নম্বর অধ্যায়, ঠিক আছে? অধ্যায়ের নাম হলো মহাকর্ষ আর অভিকর্ষ, ঠিক আছে? এইটার ইংলিশ নামটা একটু খেয়াল রাখবা, ভুলা যায় অনেক সময়, ঠিক আছে? ইংলিশ নামটা অনেকটা সেম। মহাকর্ষর ইংরেজি হলো গ্রাভিটেশন আর অভিকর্ষর ইংরেজি হলো গ্রাভিটি। দুইটার কথার মধ্যে মিল আছে, কারণ দুইটা অনেকটা একজাতীয় বলতো, এই জন্য, ঠিক আছে? তো তোমরা ইংলিশ নামটা একটু খেয়াল রাখবা, অনেক সময় আসতে পারে, বেশিরভাগ টাইমে আসে না, বাট অনেক সময় ইংলিশে দিয়ে দিতে পারে, ঠিক আছে? ইউনিভার্সিটি এক্সামে দিয়ে দিতে পারে, তো মনে রাখবা। এখন মহাকর্ষ আর অভিকর্ষ, ঠিক আছে? আমরা অধ্যায়ের নামটা নিয়ে একটু আলোচনা করি। মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ হইলো তোমার যে কোনো দুইটা কণার মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে? কণা মানে যার ভর আছে, ভর থাকতে হবে। মনে করো কোনো কিছুর ভর নাই, তাইলে কি সেটা মধ্যে মহাকর্ষ ক্রিয়া করবে? করবে না। কেমন? যেমন আলো, আলো কিন্তু কণা না, তাইলে আলোর মধ্যে কোনো মহাকর্ষ বল কাজ করতেছে না, আলোর ভর 0। তাহলে ভর 0 হইলে তার মধ্যে মহাকর্ষ কাজ করবে না। কখন কাজ করবে? দুইটা বিন্দুর মধ্যে, দুইটা কণার মধ্যে, ঠিক আছে? কণা যাদের ভর থাকবে, ঠিক আছে? তাহলে সেটা হলো মহাকর্ষ। এখন অভিকর্ষ কি? এই দুইটা কণা বা দুইটা ভরযুক্ত বস্তুর মধ্যে যদি একটা বস্তু আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবীর সাপেক্ষে পৃথিবী অন্য কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছে, বা যে বল এটাকে টানতেছে, সেটা হলো আমাদের অভিকর্ষ বল, ঠিক আছে? তো এই হলো মহাকর্ষ আর অভিকর্ষ। এই অধ্যায়ে ফার্স্ট আমরা যে টপিক পড়বো সেটা হলো পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে? পরন্ত বস্তুর সূত্র, বলো তো আমাকে, পরন্ত বস্তুর সূত্র কয়টা? এটা তোমরা পড়ে আসছো, আমরা জানি, তোমাদের সবার এ নিয়ে ধারণা আছে। বলে ফেলো, কমেন্ট করো, পরন্ত বস্তুর সূত্র কয়টা আছে, ঠিক আছে? কমেন্ট করো, ততক্ষণ আমি বলতে লাগি। দেখো, পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছেন হইল বিজ্ঞানী গ্যালিলিও, ঠিক আছে? কে দিছে? গ্যালিলিও। গ্যালিলিও যে লোক ছিল সে একজন আশ্চর্যজনক লোক ছিল, ঠিক আছে? সে হইল গিয়ে তোমার অনেক কিছু সূত্র দিছে, সে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছে এবং তার কথাবার্তাগুলো পরবর্তী সময় প্রমাণিত হয়েছে। অর্থাৎ সে যখন বলছে তার কাছে কোনো প্রুফ ছিল না, সে জাস্ট বলছে কথাগুলো, যা পরবর্তী সময়ে অধিকাংশই, অর্থাৎ মনে করে 100-র মধ্যে 96-97টাই সত্যি হিসেবে প্রমাণিত হয়েছে, ঠিক আছে? এই জন্য এই লোকটাকে বলা হয় হলো আধুনিক বিজ্ঞানের চমক। এই জিনিসটা মনে রাখবা, গ্যালিলিও হইল আধুনিক বিজ্ঞানের চমক, আধুনিক বিজ্ঞানের চমক, ঠিক আছে? বিজ্ঞানের চমক। দেখো, এটা একটা মোটামুটি সহজ অধ্যায়, ঠিক আছে? আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো মনে রাখো আর ক্লাসটা করো তোমরা পুরোপুরি টাইম। তাইলে আমার মনে হয় না এই অধ্যায় তোমাদের আর বাসায় বেশি টাইম পড়া লাগে, ঠিক আছে? তোমরা ক্লাসে থাকো।
আচ্ছা, তাসনিমা আমাদের অ্যান্সার দিচ্ছে 3টা। ঠিক আছে, পরন্ত বস্তুর সূত্র হইল 3টা, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এবার গ্যালিলিও যে এই সূত্রগুলো দিছে, ঠিক আছে, তার সূত্রগুলো কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে সঠিক ছিল, বাট সে কিন্তু প্রমাণ করে নাই। ঠিক আছে, এই সূত্রগুলো প্রমাণ করছে হইল গিয়ে নিউটন, আরেক মহান বিজ্ঞানী নিউটন। ঠিক আছে, সে হইল এটা প্রমাণ করছে। ঠিক আছে, এই সূত্রগুলো প্রমাণ দিচ্ছে কে তাইলে? নিউটন। আর সূত্রগুলো আবিষ্কার করছে কে? গ্যালিলিও। তাহলে পরন্ত বস্তুর সূত্র কয়টা আছে? 3টা। তাহলে এই 3টা সূত্র আমরা একটু পড়ব। 3টা সূত্র আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রে বলতেছে তোমার বায়ুহীন কোনো স্থানে, ঠিক আছে, অর্থাৎ বাতাস নাই এমন কোনো স্থানে যদি একই উচ্চতা থাকে, তুমি 2টা বস্তুকে ফেলাই দাও, একই উচ্চতা থেকে যদি 2টা বস্তুকে নিচে ফেলাই দাও, তাহলে 2টা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই একই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে যদি তুমি এই দুটো বস্তু ফেলাই দাও, তাহলে এ 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করলে এও 1 সেকেন্ডে 2 মিটার দূরত্বই অতিক্রম করবে। কিন্তু সত্যটা কি? বায়ু শূন্য হতে হবে আর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তে হবে। কেন? যদি তোমার নির্দিষ্ট উচ্চতা থেকে না পড়ে, তাহলে তার 2টার অভিকর্ষ ত্বরণের কারণে তার যে বল আছে সে বল দুটো ভিন্ন হয়ে যাবে, ফলে সে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। এই জন্য তোমার প্রথম সূত্রের মেইন কথা হলো বায়ু শূন্য স্থান হইতে হবে, আর হইল নির্দিষ্ট উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে পড়তে হবে। নির্দিষ্ট উচ্চতা বা একই উচ্চতা, আর হইল গিয়ে তোমার মানে তোমার স্থির অবস্থা থেকে পড়তে হবে। এর আগে কোনো বল বা বেগ বা ত্বরণ কিছু থাকা যাবে না, স্থির অবস্থা। ঠিক আছে, তাইলে যদি এই 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 আমার যে শর্তগুলো আছে, এই শর্তগুলো যদি মানে, তাহলে সমান সময় 2টা বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে। আর এই যে সূত্রটা আছে, এটা কে প্রমাণ করছে? তাইলে নিউটন। আর এই সূত্রটা সে যার মাধ্যমে প্রমাণ করছে তাকে বলা হয় হলো গিনীয় পালক পরীক্ষা। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে প্রথম সূত্র কিসের মাধ্যমে প্রমাণ করা হয়? গিনি ও পালক পরীক্ষা। গিনি ও পালক পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল প্রথম সূত্র। এবার আসো দ্বিতীয় সূত্রে। ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রে বলতেছে সেম, তোমার নির্দিষ্ট উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে যদি 2টা বস্তু নিচে পড়ে, 2টা বস্তু না, এখানে একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে তোমার নির্দিষ্ট উচ্চতা থেকে এই বস্তুটা নিচে পড়তেছে, তখন এই বস্তুটা যে তোমার বেগ প্রাপ্ত হচ্ছে, সেই বেগটা হবে সময়ের সমানুপাতিক। সূত্রটা কেমন? ভি সমানুপাতিক টি। অর্থাৎ নির্দিষ্ট সময় এ যেই বেগটা প্রাপ্ত হচ্ছে, এই বেগটা হবে সময়ের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এটা যেহেতু সমানুপাতিক, তো এইখান দিয়ে আমরা একটা ইকুয়েশনে আসতে পারি। দেখো, v1/t1 ইকুয়াল টু v2/t2। ঠিক আছে, এই সূত্রের সুবিধা কি? এই সূত্রের মাধ্যমে আমরা আমাদের যদি এখন বলে যে তোমার 3 নাম্বার সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে যে বেগ হবে সেটা দ্বিতীয় সেকেন্ডের কত গুণ, তৃতীয় সেকেন্ডে আমরা যে বেগটা পাবো সেটা দ্বিতীয় সেকেন্ডের কত গুণ। ঠিক আছে, তাইলে আমি সাপোজ এইখানে যদি আমি 3 সেকেন্ড বসাই, তাহলে তৃতীয় সেকেন্ডে যে বেগটা পাবো সেটা দ্বিতীয় সেকেন্ডের কত গুণ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু আমার তৃতীয় সেকেন্ডের বেগ, তাহলে এটা আমি এই সাইডে রেখে বাকি সব কিছু ওই সাইডে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে 3/2, তাহলে কত গুণ হবে? তৃতীয় সেকেন্ডে বস্তুর বেগ হবে দ্বিতীয় সেকেন্ডে 3/2 গুণ। ঠিক আছে, এইটার জন্য এই সূত্রটা কাজে লাগে। ঠিক আছে, তাহলে এটা গেল পরন্ত বস্তু ফার্স্ট সূত্র আর সেকেন্ড সূত্র। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার তাইলে আমরা 3 নাম্বার সূত্রে আসি। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে বলবো অবশ্যই। এবার আসো তৃতীয় সূত্র। ঠিক আছে, তৃতীয় সূত্রে বলছে কি যে ওই বস্তুটা, ঠিক আছে, যে বস্তুটা পড়তেছিল আমার নির্দিষ্ট উচ্চতা থেকে তোমার স্থির অবস্থান থেকে, ঠিক আছে, সেই বস্তুটা আগে আমরা কি পড়ছি? বেগ।
আর এবার হলো যে দূরত্ব, যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটা সময়ের বর্গের সাথে সমানুপাতিক। যে দূরত্বটা অতিক্রম করতেছে, এটা আমরা এইচ দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ উচ্চতা। ঠিক আছে, কত উচ্চতা তোমার অতিক্রম করছে সেইটা হবে সময়ের বর্গের সাথে সমানুপাতিক। আগেরটা কি ছিল? আগেরটা কিন্তু ছিল ভি সমানুপাতিক টি, অর্থাৎ বেগ ছিল সময়ের সাথে সমানুপাতিক। আর এবার উচ্চতা হবে তোমার সময়ের বর্গের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই সূত্র থেকে আমরা আগের মতো একটা ইকুয়েশন পাইতে পারি, h1/t² সমান সমান h2/t2²। তাহলে এইখান থেকে আমরা সেই আগের মতো একটা কোশ্চেন করতে পারি, যেটার অ্যান্সার তোমরা দিবা, তোমরা কমেন্টে জানাবা। বলো আমাকে যে তৃতীয় সেকেন্ডে 3 সেকেন্ডে, এস মানে সেকেন্ড, 3 সেকেন্ডে যে উচ্চতায় অতিক্রম করতেছে, 3 সেকেন্ডের উচ্চতা দ্বিতীয় সেকেন্ডের কত গুণ হবে? 2 সেকেন্ডের কত গুণ? ঠিক আছে, অ্যান্সারটা তোমরা করে বের করো তো, আমিও করে দিব, সমস্যা নেই, বাট তোমরাও করো। করছো কেউ? কমেন্ট করো করলে তাড়াতাড়ি। আচ্ছা, আমি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই সূত্রে খালি কি বসাবো আমরা? একটা টি এর জায়গায় আমরা 3 সেকেন্ড বসাবো, আরেকটা টি এর জায়গায় 2 সেকেন্ড বসাবো। ঠিক আছে, তারপর 3 সেকেন্ডের যেই এইচটা আছে সেটা এক সাইডে রেখে বাকি সব কিছু আমরা অপর সাইডে নিয়ে দেবো। করে দিচ্ছি আমি। আচ্ছা, একজন অ্যান্সার দিচ্ছ, তাসনিম আহমেদ, 9/4। আমরা করে দেখি কত আসে। ঠিক আছে, আচ্ছা তাইলে এইচ বাই কত সেকেন্ড বলছি? 3 সেকেন্ড, তাহলে 3² সমান সমান h2/2²। ঠিক আছে, তাইলে এইচটা এক সাইডে রেখে বাকি সব কিছু আমরা অপর সাইডে নিয়েছি। 9 9 3 3 9 আর 2 2 4, তাইলে 9/4 গুণ। তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, তাসনিম আহমেদ, শাবাশ। আচ্ছা, তাহলে 3 নম্বর সূত্র গেল। তোমরা এই জিনিসটা খালি মনে রাখবে, সূত্রগুলো দিয়ে যে দুইটা ইকুয়েশন পাইলাম, এই দুইটা ইকুয়েশন তোমরা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাইলে পরন্ত বস্তুর সূত্র গেল আমাদের, একটা টপিক অধ্যায়ের শেষ। নেক্সট যে বিষয়টা আমরা পড়বো, নেক্সট যে বিষয়টা পড়বো আমরা, সেটা হলো গ্রহের গতি সম্পর্কিত কথাবার্তা। ঠিক আছে, দেখো ফার্স্টে যখন গ্রহের গতি সম্পর্কিত কথাবার্তা হয়েছে, ফার্স্টে যেই ধারণাটা আসছে সেটা কিন্তু ভুল ধারণা ছিল। ফার্স্টে কি ধারণা আসছে? যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতেছে। এটা কি সত্যি? সত্যি না, বাট অনেকদিন ধরে এই কথাটাই প্রচার হয়ে আসছে। ঠিক আছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এই কথাটা কে বলছে বলো তো? বলতে পারবা? কমেন্টে বলো তো, সূর্য যে পৃথিবীর চারিদিকে ঘোরে এই কথাটা কে বলছে? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবীর চারিদিকে ঘোরে, অবশ্যই একটা ভুল কথা, বাট এই কথাটা কে বলছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বলো। টলেমি, হ্যাঁ ঠিক আছে। তাহলে সূর্য যে পৃথিবীর চারিদিকে ঘোরে এটা ফার্স্ট বলছে টলেমি। ঠিক আছে, আর এইটার যে সঠিক কথা, অর্থাৎ পৃথিবীর মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটার উল্টা কথা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হইল কোপার্নিকাস। কোপার্নিকাস। ঠিক আছে, আরেক ভদ্রলোক আছে যিনি মঙ্গল গ্রহের গতি সম্পর্কে আলোচনা করছে। ঠিক আছে, আলোচনা করে নাই, সে মঙ্গল গ্রহের যে গতি আছে সে সেটা প্রত্যক্ষ করছে বা সেটা উপর গবেষণা করছে। তার নাম হইল টাইকো ব্রা। টাইকো ব্রা। ঠিক আছে, এই লোক তাইলে কি নিয়ে আলোচনা করছে? মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের গতিবেগ নিয়ে আলোচনা করছে। ঠিক আছে,
আর এই যে আমাদের কোপারনিকাস ভাই, যে আমাদের বলছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, এখন এর ঘোরার জন্য তো এর কিছু নিয়ম কানুন আছে, অর্থাৎ কিছু সূত্র পাবো আমরা। এই নিয়ে গ্রহের গতি সম্পর্কিত যে সূত্রগুলো আছে সে দিছে হইল গিয়ে আমাদের কোপারনিকাস বলছি, কেপলার। কেপলার তাহলে কি দিছে? গ্রহের গতি সম্পর্কিত সূত্র, গ্রহের গতি সম্পর্কিত সূত্র, ঠিক আছে? তাহলে এই যে চারটা কথা, এই চারটা কথা তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবে, যে কোনো একটা কোশ্চেন চলে আসবে মেডিকেল এক্সামে, ঠিক আছে? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কে বলছে? কোন গাধা বলছে? টলেমি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কোন ভদ্রলোক বলছে? কোন চালাক লোক বলছে? কোপারনিকাস। মঙ্গল গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করছে টাইকো ব্রা, এর আর কোনো কাজ ছিল না। আর গ্রহের গতি সম্পর্কিত সূত্র প্রদান করছে কেপলার, যে ছিল কোপারনিকাসের স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাইলে এবার আমরা গ্রহের গতি সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো। গ্রহের গতি সম্পর্কিত সূত্র কয়টা বলো? গ্রহের গতি সম্পর্কিত সূত্র আছে কয়টা? তিনটা। আচ্ছা ঠিক আছে, গ্রহের গতি সম্পর্কিত সূত্র আছে তিনটা, তাহলে পরন্ত বস্তুর সূত্রও তিনটা, গ্রহের গতি সম্পর্কিত সূত্র তিনটা। গ্রহের গতি সম্পর্কিত সূত্রগুলো আমরা পড়ব, এটার নাম ইংলিশে মনে রাখবা, বাংলায়ও মনে রাখবা। ইংলিশে মনে রাখা খুবই সহজ, দেখো খুবই শর্ট একটা টেকনিক। খাওয়ার ইংলিশ কি? ইট। ইট কথাটা মনে রাখো, ইট, খাওয়া, ঠিক আছে? তাহলে ইট দ্বারা কি বুঝাবো? ইট দ্বারা আমরা তিনটা সূত্রের ইংলিশ নাম চলে আসতেছে, দেখো কেমনে। ইতে এলিপস, ঠিক আছে? ইলিপস, বানান ভুল হইতে পারে, একটু খেয়াল রাখবা। ইলিপস, এতে হইল এরিয়া, আর টিতে হইল টাইম বা সময়, ঠিক আছে? এই প্রত্যেকটার আগে ল লাগাই দিবা, ল অফ কি কি? ফার্স্টেরটা ল অফ এলিপস, 2 নম্বরটা ল অফ এরিয়া, 3 নম্বরটা ল অফ টাইম। বাংলায় যদি বলো এলিপস মানে কি? এলিপস মানে হলো গিয়ে উপবৃত্ত, তাইলে উপবৃত্তের সূত্র, উপবৃত্ত সূত্র। এরিয়া মানে কি? এরিয়া মানে হলো ক্ষেত্রফল, তাহলে 2 নম্বর হলো ক্ষেত্রফলের সূত্র। 3 নম্বর টাইম সময়, সবাই জানো, তাহলে সময়ের সূত্র, সময়ের সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো, উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফলের সূত্র, সময়ের সূত্র। উপবৃত্ত সূত্র মানে কি? উপবৃত্তর নাম শুনেই বোঝা যাচ্ছে, উপবৃত্ত মানে হইলে একটা আকার, ঠিক আছে? উপবৃত্ত কেমন? যেটা বৃত্ত না কিন্তু অনেকটা বৃত্তের মতো, উপবৃত্ত, ঠিক আছে? বৃত্তের একটু নিচে, ঠিক আছে? উপবৃত্ত কেমন আসে? এই দেখো অনেকটা এরকম আসে, দেখা যাচ্ছে কিনা জানি না, এত নিচ পর্যন্ত দেখা কি যাচ্ছে? একটু দেখি। আচ্ছা দেখা যাচ্ছে, একটু উপরে একলা মনে হয় ভালো হইতো। যাই হোক, এই পুরোটা যেহেতু ঘুরে আসছে অনেকটা এইরকম, ঠিক আছে? ডিমের মতো, ঠিক আছে? এটাকে বলা হয় উপবৃত্ত। তাহলে এই সূত্র দ্বারা কি বুঝাইছে? গ্রহগুলো সূর্যের চারিদিকে যে গ্রহগুলো আছে, বা সৌরজগতের অন্য কোনো তুমি গ্যালাক্সি ধরো বা সৌরজগৎ ধরো, সেইগুলো সৌরজগৎ নাই সরি গ্যালাক্সি ধরো, তাহলে তাতে যেই একটা নক্ষত্রের চারপাশে যে গ্রহগুলো ঘুরতেছে, সেই গ্রহগুলো অলওয়েজ উপবৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে? অর্থাৎ আমার যদি এইখানে সূর্য থাকে, তাহলে এর চারপাশে মনে করো গ্রহ ঘুরতেছে, ঠিক আছে? এইটা আমার একটা গ্রহ, তাহলে এই গ্রহটা অলওয়েজ এই উপবৃত্তাকার পথে ঘুরবে,
ঠিক আছে? কখনো বৃত্তাকার পথে যাবে না, কখনো সরল রেখায় যাবে না, কখনো পরাবৃত্ত হবে না, কখনো অন্য কিছু হবে না, অলওয়েজ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এটাই হলো আমার প্রথম সূত্র, উপবৃত্তের সূত্র। গ্রহগুলো অলওয়েজ উপবৃত্তাকার পথে ঘুরবে। 2 নাম্বার হলো ক্ষেত্রফলের সূত্র বা এরিয়ার সূত্র। লিখতে আমার একটু জায়গা লাগবে। আচ্ছা, এইটা তোমরা মনে করে নিও, মনে থাকবে আমার মনে হয়, যে সহজ একটা কথা। প্রথম সূত্র নিয়ে আলোচনা করছি, এবার আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্র যেটা ছিল, নাম কি বলছি? ল অফ এরিয়া। ল অফ এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? এখন এইখানে বলছে, দেখো, সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে গ্রহ ঘুরতেছে। এটা আমার একটা উপবৃত্ত, ঠিক আছে? এই উপবৃত্ত পথে আমার অলওয়েজ একটা গ্রহ ঘুরতেছে, ঠিক আছে? এখন আমার ক্ষেত্রফলের সূত্রে বলছে যে এই যে সূর্য আর উপবৃত্ত, এই সূর্য আর গ্রহ এর মধ্যে যে আমরা রেখাটা পাচ্ছি, ঠিক আছে, এই যে ব্যাসার্ধ, এই যে মনে করো টি সময়ে এইখান থেকে এইখানে আসে, ঠিক আছে? ঠিক আছে, তাইলে দেখো এইখানে আমরা একটু জায়গা পাইলাম না, একটা ক্ষেত্রফলের মতো এরিয়া পাইলাম না? এইটুকু পাইছি কিনা? এই জায়গাটুকু পাইছি না টি সময়ে? টি সময়ে, তাহলে টি সময়ে আমরা বলতে পারি ও এইটুকু ক্ষেত্রফল অতিক্রম করছে, ঠিক আছে? তাইলে আমি যদি আবার সেম টি সময় নিই, সাপোজ আবার সেম টি সময় নিছি, ঠিক আছে, তাহলে এই সেম টি সময়ে যে দূরত্বটা অতিক্রম করতেছে, সাপোজ এইখানে আসছে, ঠিক আছে, তাহলে এবার যে আমি ক্ষেত্রফলটা পাবো, এই যে আমার এইটুকু ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান হবে, অর্থাৎ সমান সময়ে এই গ্রহগুলো সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। বুঝতে পারছো কিনা বলো আমার? তাহলে কি বললাম? এই যে আমার যে গ্রহ আছে, ঠিক আছে, এই গ্রহ আর সূর্যের মধ্যে আমার যে সংযোগকারী যে ব্যাসার্ধটা আছে, এইটা অলওয়েজ সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এই জন্য এটার নাম হয়েছে ক্ষেত্রফলের সূত্র। বুঝছো? বুঝলে কমেন্ট করো। আচ্ছা, তাইলে ল অফ এরিয়া গেল। এবার আমরা 3 নাম্বারটা পড়বো। যেটা ছিল আমাদের ল অফ টাইম। ল অফ টাইম বা সময় সূত্র। সময়ের সূত্র, ঠিক আছে? সময় সূত্রে আসি। সময় সূত্রে বলছে যে একটা গ্রহের যেই পর্যায়কাল, ঠিক আছে, পর্যায়কালের বর্গ স্কয়ার, পর্যায়কালের বর্গ, পর্যায়কালের বর্গ হবে আমার যেই তোমার ব্যাসার্ধটা ছিল, ঠিক আছে, সূর্য থেকে গ্রহের যেই দূরত্বটা ছিল, সেই দূরত্বের সাথে দূরত্বের ঘনফলের সাথে সমানুপাতিক। অর্থাৎ সূর্য, সাপোজ আমার এই একটা উপবৃত্ত ছিল, এখানে সূর্য ছিল, এখানে গ্রহ ছিল, এদের মধ্যে সংযোগকারী যেই ব্যাসার্ধ বা দূরত্বটা ছিল, এই দূরত্বের ঘনফলের সাথে সমানুপাতিক, ঠিক আছে? তাইলে কি হইলো? গ্রহের যে পর্যায়কাল, সেই পর্যায়কালের বর্গ ওই দূরত্বের ঘনফলের সাথে সমানুপাতিক, ঠিক আছে? তাইলে এইখান দিয়ে আমরা সেই পরন্ত বস্তুর মতো আরেকটা সূত্র পাবো। কি সূত্র? T1 স্কয়ার বাই a কিউব সমান সমান T2 তার স্কয়ার বাই A2 তার কিউব, ঠিক আছে? তাইলে এখানে যদি আমরা একটা বসাই, একটা মান বসাই, তাইলে আরেকটা বের হয়ে যাবে। কেমন? এইখান দিয়ে একটা জিনিস তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? কারণ ওর যে ম্যাথটা আছে, ম্যাথটা একটু জটিল। কি কোশ্চেন? সেটা হইল পৃথিবীর পর্যায়কাল কত বলো তো?
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না? পর্যায়কাল বলতে কি বুঝো? অর্থাৎ একবার পৃথিবী কত সময়ে ঘুরে আবার সেইখানে ফিরে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে কত সময় লাগতেছে। পৃথিবীর কত বার্ষিক গতি কত? 365 দিন না? তাইলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগতেছে 365 দিন। এখন আমি যদি পৃথিবীর আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিই, পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিই, তাইলে পৃথিবী কত সময় ঘুরে আসবে, ঠিক আছে? অর্থাৎ তাইলে পৃথিবী আমাদের যে বছর আছে সে এক বছর কত দিনে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই জিনিস ম্যাথ করলে এখানে স্কোয়ার আর কিউব চলে আসে, যেটা ক্যালকুলেশন করা খুবই কঠিন। আর এইখান দিয়ে আসলে এই একটাই আসবে, যেহেতু এই একটা বইতে আছে, তাহলে এটা মনে রাখবা 129 দিন। যদি আমি পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করি, সেই ক্ষেত্রে আমার যেই পর্যায়কাল আসবে সেটা আসবে 129 দিন, ঠিক আছে? তো তোমাদের তো মুখস্থই আছে দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে আমার গ্রহের গতি সম্পর্কিত সূত্রগুলো গেল। এই সূত্রগুলোর মধ্যে আমার দুইটা শর্ত আছে, ঠিক আছে? বা এই সূত্রগুলো যখন আমরা বুঝি তখন আমরা দুইটা বিষয় দেখতে পাই। কি কি বিষয়? একটা হলো গ্রহের গতি বা গ্রহের গতি সম্পর্কিত যে সকল সূত্র আছে সেগুলো কখনো গ্রহের ভরের উপর নির্ভর করবে না। কিসের উপর নির্ভর করবে না? গ্রহের ভরের উপর নির্ভর করবে না। গ্রহের ভরের উপর নির্ভর করে না। আমরা কি ভরের কোনো সূত্র পাইছি? পাই নাই তো। তার মানে কি গ্রহের ভরের উপর কখনোই নির্ভর করতেছে না। আর 2 নাম্বার হইল সহজ, যে আমি যদি দূরত্ব কমাই তাহলে আমার আবর্তনকাল কম হবে। সূর্য আর পৃথিবীর মধ্যে বা সূর্য আর অন্য কোনো গ্রহের মধ্যে যদি দূরত্ব কম হয় তাইলে আবর্তনকালও কম হবে। আবর্তনকাল কম হবে, যেটা আমরা 3 নাম্বার সূত্র থেকে পাইছিলাম। কি পাইছিলাম? T² সমানুপাতিক A³ ঠিক আছে? অর্থাৎ আমি যদি দূরত্বটা কমাই, টি যদি আমি কমাই তাহলে এও কমে যাবে, ঠিক আছে? দূরত্ব বলতে সরি, আমি যদি এ কমাই তাহলে আবর্তনকাল টি সেটাও কমে যাবে, ঠিক আছে? এই দুটো শর্ত একটু তোমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, তাইলে এবার আপনার অধ্যায়ের মেইন জিনিস আসে, ঠিক আছে? মেইন জিনিস কি? অধ্যায়ের নাম যা তারা আছে, মহাকর্ষ আর অভিকর্ষ। ফার্স্টে কি পড়বো? মহাকর্ষ। তোমরা ছোটবেলা দিয়ে পড়ে আসতেছো, ঠিক আছে? মহাকর্ষ তোমরা ছোটবেলা দিয়ে পড়ে আসতেছো। মহাকর্ষ মহাকর্ষ কি আমি শুরুতেই বলে দিচ্ছি যে দুইটা কণার মধ্যে যে আকর্ষণ বল হবে সেইটা মহাকর্ষ, ঠিক আছে? মহাকর্ষ, তাইলে মহাকর্ষ বল কি? দুইটা বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করতেছে সেটাই মহাকর্ষ বল, ঠিক আছে? মহাকর্ষের ইংরেজি কি বলছিলাম? গ্রাভিটেশন। মহাকর্ষের ইংরেজি হইল গ্রাভিটেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মহাকর্ষ বল পরিমাপের জন্য আমার যে সূত্রগুলো আছে, মহাকর্ষ সূত্র কে প্রয়োগ করেন? এটা সবাই জানে আমার মনে হয়, বাংলাদেশের কেউ এটা ভুল করবে না। নিউটনের আপেল, ঠিক আছে? নিউটনের আপেল আমরা সবাই জানি না, আপেল মাথার উপর পড়ছে তারপর সে মহাকর্ষ আবিষ্কার করছে সেটা। এই যে নিউটন যে এটা আবিষ্কার করছে এটা কত সালে আবিষ্কার করছে এটা জানা লাগবে, 1687 সালে, ঠিক আছে? এই নিউটন তাইলে মহাকর্ষের সূত্র দিছে। সূত্রগুলো কি কি? মানে সূত্রটা একটাই। সূত্রটা কি? যে মহাকর্ষ বল দুইটা বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক। মনে করো আমি M1 আর M2 ভরের দুইটা বস্তু নিছি, তাইলে এদের গুণফলের সাথে সমানুপাতিক। আর এই দুটো বস্তুর, সাপোজ এইটা M বস্তু, এটা M2 বস্তু, M1 M2, তাইলে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d², ঠিক আছে? তাহলে এই দুটো সূত্র আমরা একত্রে করলে কি পাই? F সমানুপাতিক M1 M2/d²। আচ্ছা, তাহলে সমানুপাতিক থেকে আমরা যখন সমান লিখি, সমানুপাতিক থেকে সমান লিখলে আমার কি আনতে হয়? একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এখানেও আমরা আনবো F সমান G M1 M2/d², ঠিক আছে? জিটা আমার একটা ধ্রুবক,
এই ধ্রুবক সম্পর্কে আমাদের পড়া লাগবে। ধ্রুবকটা কি ধ্রুবক? এটা হইল সর্বজনীন ধ্রুবক। এটা মহাকর্ষ ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবক। এখন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হচ্ছে? যেহেতু মহাকর্ষ সূত্র থেকে আসছে, এই জন্য এটা মহাকর্ষ ধ্রুবক। আর সর্বজনীন ধ্রুবক কেন বলা হচ্ছে? এটার কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। ভর চেঞ্জ করো, চেঞ্জ হবে না। ডি চেঞ্জ করো, দূরত্ব চেঞ্জ করো, চেঞ্জ হবে না। এর উপর তুমি চৌম্বক ক্ষেত্র দাও, এর উপর তুমি আধান দাও, এর উপর তুমি যা দাও, কখনো এর মান চেঞ্জ হবে না। দিক কি বলে প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, তারপরে আরো যা যা আছে, যত রকম বল টল আছে, সবকিছু প্রয়োগ করলেও এই জি এর মান কখনোই চেঞ্জ হবে না। এই জিনিসটা মনে রাখবা। এই জন্য একে বলা হয় সর্বজনীন ধ্রুবক। ঠিক আছে? এর মান তো তোমরা ছোটবেলা দিয়ে পড়ে আসছো, অবশ্যই মুখস্থ আছে। কত মান? মানটা লেখো তো, তোমাদের কোশ্চেন তোমরা লিখবা। ঠিক আছে, মান লেখো আর একক লেখো। দেখো একক কোনো কিছু একক বের করা যায় খুব সহজে। এখানে কি আছে দেখো, m1 m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাইলে আমি যদি জিটাকে এক সাইডে রেখে বাকি সব কিছু আরেক সাইডে নিয়ে যাই, এফ ডি স্কোয়ার বাই m1 m2, তাহলে এইখান থেকে দেখো আমার একক চলে আসে। কি আসে? বলের একক। বলের একক নিউটন, তাহলে ফার্স্টে নিউটন। দেন ডি স্কোয়ার। ডি স্কোয়ার কি? দূরত্ব। দূরত্বের একক কি? মিটার, তাইলে এম স্কোয়ার। m1 m2 এটা কি? এটা হলো ভর, তাহলে ভরের একক কি? কেজি, তাইলে পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হইলো গিয়ে আমার কি হবে? এর একক হবে। তাহলে এর মান কত? 6 পয়েন্ট, লিখছো? লাগানো এখনো 6.673 ইন্টু 10⁻⁻11 কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এখন যেটা আসো সেটা হইলো গিয়ে এর তাইলে মাত্রা কি হবে? মাত্রাও আমরা কি দিয়ে বের করতে পারি? একক দিয়ে বের করে ফেলতে পারি না? তাহলে বের করি আমরা মাত্রা। নিউটন। বলের মাত্রা কি? দেখো মাত্রা বের করা যায় একটা আরেকটা দিয়ে। বল যেটা ভর, বল যেটা আছে এফ, এফ এর সূত্র কি? এম এ না? তাইলে ভর ইন্টু ত্বরণ। তাইলে এখান দিয়ে বলের মাত্রা কি আসে? ভরের মাত্রা হলো এম, আর ত্বরণ যেটা, ত্বরণের মাত্রা কি? এল টি মাইনাস টু, এরকম আসে না? তাহলে এখানে ফার্স্টে আমরা লিখতে পারি এম এল টি মাইনাস টু, দেন এম স্কোয়ার। এম মানে কি? ভর না? তাইলে আবার এম আসতেছে, সরি এম মানে হলো এখানে কিন্তু এম মানে মিটার। ঠিক আছে, তাইলে এখানে আসবে এল, তাইলে ইন্টু এল স্কোয়ার। আর কেজি মানে হইলো ভর, তাহলে এটা হইলো এম স্কোয়ার। নিচে কি আসতেছে? এম স্কোয়ার। দেখো এখান দিয়ে কি আসতেছে? এম উপরে আছে একটা, নিচে আছে দুইটা, তাইলে কি আসবে? পার এম। এল উপরে আছে মোট তিনটা, তাইলে এল কিউ। আর টি আছে দুইটা, তাইলে এল সরি টি মাইনাস টু। ঠিক আছে, তাহলে এইটা হবে আমার। এই তো তোমরা পারো তো। তাইলে কি কি মনে রাখবে এখান দিয়ে? মাত্রা, একক, মান, কি বলে, কেন বলে, কিসের উপর নির্ভর করে? তাইলে সর্বজনীন ধ্রুবক কোনো কিছুর উপর নির্ভর করে না। আচ্ছা, তাইলে মহাকর্ষ ধ্রুবক গেল। এবার আমরা বলের প্রকৃতি সম্পর্কে আলোচনা করি। বলের প্রকৃতি, প্রকৃতি কেমন? এটা শুধুমাত্র কিসের কিসের উপর নির্ভর করছিল? ভরের উপর আর মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করে? বল, কিন্তু ধ্রুবক না। কিন্তু মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করবে? দুইটা বস্তুর ভরের উপর নির্ভর করবে আর মধ্যবর্তী দূরত্বের উপর। আর দূরত্বটা কোথা দিয়ে কাজ করবে? দুইটার মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বরাবর। ঠিক আছে, সংযোজক সরলরেখা বরাবর। তাইলে
বস্তু দুইটার সংযোজক সরলরেখা বরাবর বল ক্রিয়া করবে, বল নির্ভর করবে বস্তু দুটোর ভরের উপর। আর মহাকর্ষ বল সবসময় কি টাইপ, আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই অলওয়েজ আকর্ষণ বল, তাহলে এটা একটা আকর্ষণ বল। তাইলে এই চারটা জিনিস মনে রাখবা। আচ্ছা, তাইলে মহাকর্ষ বল সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানবো অভিকর্ষ বল সম্পর্কে, অর্থাৎ গ্র্যাভিটি সম্পর্কে। গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষ বলের মধ্যে দুইটা বস্তুকণা ছিল, এর মধ্যে একটা বস্তু যদি আমার পৃথিবী হয়, আরেকটা বস্তু যদি আমার পৃথিবীর মধ্যের কোনো বস্তু হয়, তাহলে দুইটার মধ্যে যে আকর্ষণ বল হবে সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। ঠিক আছে? এখন আচ্ছা, বল থেকে মূলত কি আসে জানো? বলের কারণে কি সৃষ্টি হয়? বলের কারণে কি সৃষ্টি হয় বলো তোমাকে? বলের কারণে বেগ সৃষ্টি হয়, বলের কারণে ভর সৃষ্টি হয়, না বলের কারণে ত্বরণ সৃষ্টি হয় বলো তো? নাকি কি সৃষ্টি হয় বলের কারণে? বলছো বলের কারণে কি সৃষ্টি হয়? ত্বরণ। সরণ না ভাইয়া? তাসলিম আহমেদের অ্যান্সার ঠিক আছে, ত্বরণ হবে ভাইয়া। বলের কারণে ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে? বলের সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের গতিসূত্র, এফ সমান সমান এম এ না? তাহলে বলের কারণে কি সৃষ্টি হচ্ছে? বলের কারণে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে? তাইলে অভিকর্ষ আর মহাকর্ষ দুইটা বল, এদের মধ্যেও ত্বরণ সৃষ্টি হবে, রাইট? তাহলে অভিকর্ষ বলের কারণে যে ত্বরণ সৃষ্টি হবে তাকে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ আমরা যদি এই এফ বলটাকে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল ধরি, তাহলে এফ ইকুয়াল টু হলো এম জি। এই জিটাকে ত্বরণ বলতেছে, এটা হলো আমার অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ পৃথিবীর উপর অন্য কোনো বস্তুর প্রতি যে বল কাজ করতেছে, সেই বলের কারণে ওই বস্তুটাকে পৃথিবী নিজের কাছে টানবে। ঠিক আছে? আমার কাছে আসো তুমি। পৃথিবী বলতেছে তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি আমার কাছে আসো। ঠিক আছে? তাইলে ওই যে বল ওকে যখন আসতে বলবে, তখন ওই বস্তুটা কি করবে? দৌড়ায় দৌড়ায় পৃথিবীর কাছে চলে আসবে। ঠিক আছে? তখন ওইটার মধ্যে কি সৃষ্টি হচ্ছে? একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই ত্বরণটাকে আমরা বলতেছি অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? জি। তাইলে আমরা যদি এইখান দিয়ে নর্মাল সূত্রে আসি, আমাদের নর্মাল মহাকর্ষ সূত্র কি ছিল? এফ সমান সমান কি ছিল? জি m1 m2 বাই ডি স্কোয়ার। আমরা ধরলাম এটা অভিকর্ষ ক্ষেত্রে, এই দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী, এবং পৃথিবীর ভরটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে? তাইলে এই এফ সমান সমান আবার কি লেখা যায়? এম জি লেখা যায়। তাহলে এম জি সমান সমান জি ইন্টু m2, বা এখানেও m2 দিলাম, দুইটা বুঝাচ্ছে হইলো গিয়ে আমার দ্বিতীয় বস্তু যেটা টানতেছে। তাহলে দুই পক্ষ থেকে আমরা m2 কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমার জি সমান সমান কি থাকে? gm। আর পৃথিবীর, যেহেতু পৃথিবী আর কোনো বস্তুর দূরত্ব বলতে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আর স্কোয়ার দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে জি ইকুয়াল টু বড় হতে gm বাই আর স্কোয়ার। এই সূত্রটার প্রমাণ করে আমাদের লাভ কি হইলো দেখো। এইখানে কি আমার বস্তুর ভরটা আছে কোথাও? বস্তুর ভর কিন্তু আমার এই যে কাটাকাটি হয়ে গেছে, দুই সাইড দিয়ে কাটাকাটি হয়ে গেছে না? তাইলে অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করে না? বস্তুর ভরের উপর নির্ভর করে না। ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে? তাইলে অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করে? সব বস্তুর উপর কিন্তু অভিকর্ষ ত্বরণ জীবনেও সমান না। ঠিক আছে? কেন? কারণ এটা দেখো কিসের উপর নির্ভর করতেছে? দূরত্বের উপর নির্ভর করতেছে। দূরত্বের উপর নির্ভর করতেছে। এখন পৃথিবীর গঠনটা কি তোমরা জানো? পৃথিবী কিন্তু কমলা লেবুর মতো, অর্থাৎ পুরোপুরি গোল না। পৃথিবী কমলা লেবুর মতো। ঠিক আছে? কমলা লেবু আঁকানো হয় নাই আমার, সাপোজ এটা একটা কমলা লেবু। ঠিক আছে? তাইলে এটা পৃথিবী, অর্থাৎ এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সব দিকে সমান না। এই যে উপর নিচে যেই ব্যাসার্ধটা, এইটারে বলা হচ্ছে উত্তর মেরু, এটা হইলো আমার দক্ষিণ মেরু। তাইলে এইটা হইলো মেরু ব্যাসার্ধ।
মেরু ব্যাসার্ধ, ঠিক আছে। আর এইটা হইলো গিয়ে মাঝখানে, না মাঝখান দিয়ে যা কিছু যাবে সব হইলো বিষুবীয়। তাহলে এই মাঝখানে যে রেখাটা এটা হলো আমার বিষুব ব্যাসার্ধ, ঠিক আছে, বা বিষুবীয় রেখা, ঠিক আছে। তাইলে দেখো পৃথিবীর যেই মেরু ব্যাসার্ধ আছে, মেরু ব্যাসার্ধ থেকে বিষুব ব্যাসার্ধটা 22 কিলোমিটার বেশি। কত কিলোমিটার? 22 কিলোমিটার বেশি। এই জন্য পৃথিবীকে বলা হয় রসাক্ষ উপগ্রহ। এই কথাটা মনে রাখবা, পৃথিবীকে কি বলা হচ্ছে? রসাক্ষ উপগোলক, ঠিক আছে, রসাক্ষ উপগোলক, রসাক্ষ উপগোলক। 22 কিলোমিটার কম কোথায়? মেরু অঞ্চলে। বেশি কোথায়? বিষুব অঞ্চলে। তাইলে দেখো এই যে পৃথিবীর যে ব্যাসার্ধটা যদি আমরা কল্পনা করি, পৃথিবীর ব্যাসার্ধটা অনেক জায়গায় অনেক রকম হয়ে যাচ্ছে না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে না। এই ব্যাসার্ধের উপর হইলে কি আমার জি নির্ভর করতেছে, বাট জি বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ তোমার মেরু অঞ্চলে একরকম জি হবে, বিষুব অঞ্চলে একরকম জি হবে, আবার এই দুটোর মধ্যে আরেক রকম জি হবে। জি এর মান এইভাবে চেঞ্জ হইতে থাকবে। কিন্তু তুমি একটা উপর দিয়ে তরমুজ ফেললা আর সেম উচ্চতা থেকে একটা কলম ফেললা, এই দুইটার অভিকর্ষ ত্বরণের মান সেম হবে, ঠিক আছে। কিন্তু বাস্তবে হয় না কেন? কারণ বাস্তবে বাতাসের বাধা কাজ করে। আচ্ছা, দুইটা বস্তু আমি যখন ফেলাই, ঠিক আছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করার কথা, কিন্তু করে না কেন বলতে পারো? বাতাসের কারণে, বাতাসের বাধার কারণে। বাতাসের এই বাধাটাকে কি বলা হয় বলো তো আমাকে কমেন্টে, দেখি পারো কিনা। বাতাসের বাধাটাকে কি বলা হয়? পারো? সরি, পারছো? আচ্ছা, কেউ এখনো রিপ্লাই দাওনি। আমি বলি, এটাকে বলা হয় বাতাসের প্লবতা, ঠিক আছে। বাতাসের প্লবতা কাজ করতেছে বস্তুটার উপর। বস্তুটা নিচে যাইতে যাচ্ছে, বাতাসের প্লবতাকে উপরের দিকে ঠেলতেছে, ঠিক আছে। ও নিচে যাবে, ও উপরে উঠাই দিতে চাচ্ছে, যদিও দিতে পারতেছে না, ঠিক আছে। বাতাসের প্লবতার কারণে দুইটা বস্তু কখনো সেম টাইমে মাটিতে পৌঁছায় না, দুইটা আলাদা বস্তুর ক্ষেত্রে। কিন্তু তুমি যদি এটা বায়ু শূন্য স্থানে করতা, তাইলে কিন্তু এটা ঠিকই আলাদা হইতো, ঠিক আছে। যাই হোক, আমরা কি করতেছিলাম? অভিকর্ষ পড়তেছিলাম, ঠিক আছে। তাইলে আমার কথা হইলো, এখন আমাকে একটা ম্যাথ বলো। পৃথিবীর ব্যাসার্ধ আমি অর্ধেক করে ফেললাম, তাইলে জি এর মান কত হবে? মানে কি হবে, কি চেঞ্জ হবে জি এর মান? আচ্ছা, আমরা করতে লাগি, তোমরাও করতো একসাথে। জি সমান সমান কি? জি সমানুপাতিক আমরা কি বলতে পারি? 1/r² বলতে পারি না? ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি সূত্র আনতে পারি? r1² = g2r2²। পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি করছি? অর্ধেক করছি। তাইলে যদি আমরা শুরুতে সেম ছিল, পরে আমরা অর্ধেক করছি, তাইলে g1 এর সাথে আমি যদি এটারে অর্ধেক করি, আর ওই সাইডে যদি আমি এটা সেম রাখি, তাহলে এটার মধ্যে কি হয়? g1 সমান সমান কত হবে? g2r²/r² × 4। তাইলে আর কেটে যাচ্ছে, কি হবে? অভিকর্ষ ত্বরণ কয় গুণ হয়েছে? 4 গুণ হবে, ঠিক আছে। বুঝে গেছে না? মেডিকেলে আসলে এই সহজ ম্যাথই আসবে, ঠিক আছে। এছাড়া কোনো কঠিন ম্যাথ আসবে না, এখান করার দরকার নাই। আচ্ছা, তুমি হইলো গিয়ে বলছো কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, 19.6 মিটার/সেকেন্ড। তুমি যদি জি এর মান 9.8 ধরে করো তখন ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি কত গুণ, এই জন্য জাস্ট 4 গুণ বললে হচ্ছে। আচ্ছা, 19.6 কিন্তু হচ্ছে না, 19.6 ডাবল দিছে, 4 গুণ হবে এখানে, ঠিক আছে। ম্যাথমেটিক্সটা যদি তুমি না বুঝো তাইলে আমার কমেন্টে জানাও। হ্যাঁ, 4 হবে। আচ্ছা, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করলে আমরা জি পাইছি 4 গুণ, পেয়ে গেছি এটা আমরা। এখানে আমাদের আর কিছু করার নাই। দেখো, এবার আমরা একটু অন্য টপিক ঘুরে আসি। সূর্যের ভর। সূর্যের ভরের একটা সূত্র আছে, মোটেই ইম্পর্টেন্ট না, তারপরেও একটু জেনে রাখা ভালো।
এইটা হইল গিয়ে 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি দেন হইল টি স্কোয়ার। সূত্রটা কখনো আসে না, বাট সূর্যের ভরটা মনে রাখা লাগে, ঠিক আছে। এইটা হইল গিয়ে 2 × 10⁻30 কেজি, ঠিক আছে। এত বেশি ভর যে তোমরা কেউ কল্পনাও করতে পারবা না। লাবণ্য সাহা, লাবণ্য হাসান সই, আচ্ছা 4 গুণ ঠিক আছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। সূর্যের ভর গেল। এবার আমরা কিসে আসবো? নেক্সট বিষয় পড়বো আমরা জড়তা ভর আর অভিকর্ষ ভর। আচ্ছা, আমরা অভিকর্ষ ত্বরণ পড়লাম যেহেতু, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ পড়ছি আর জি পড়ছি, আমরা দুইটা জি পড়ে আসছি, একটা বড় হাতের জি, একটা ছোট হাতের জি। এই দুটো জি এর মধ্যে কিছু পার্থক্য জানো। এই জিটা কি ছিল বলো তো? এই জিটা ছিল সর্বজনীন ধ্রুবক। এটা আমার ছিল একটা ধ্রুবক, অর্থাৎ এইটার মান আমার কখনো চেঞ্জ হয় না। বাট এটা কি ধ্রুবক? এটা কিন্তু ধ্রুবক না, এটা একটা ত্বরণ, অর্থাৎ এইটার মান পরিবর্তনশীল। ঠিক আছে, এটা ধ্রুবক আর ওইটা পরিবর্তনশীল। এটার মান আমরা জানি 6.673 × 10⁻−11। এটার আমরা একটা আদর্শ মান জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাইলে এইটার আমরা একটা মাত্রা পাবো, এইটার মাত্রা একটা পাবো আলাদা। এইটা তোমার কোনো কিছুর উপর নির্ভর করে না। এটা কিসের উপর নির্ভর করে? দূরত্বের উপর বা ব্যাসার্ধের উপর নির্ভর করে, ঠিক আছে। এইগুলো তোমরা যদি দুইটা বিষয় আলাদা আলাদা বুঝতে পারো, তাহলে এটা তোমরা সহজেই বুঝতে পারবা। এটা নিয়ে তোমাদের পড়ে থাকার কিছু নাই। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ পড়ছি, দুইটার মধ্যে সম্পর্ক। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ আর এই সর্বজনীন ধ্রুবকের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা অলরেডি পড়ে আছি। কি ছিল? জি সমান বড় হাতে G/GM/R²। তাহলে এইটা হইলো আমার এই দুটোর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, এবার হইলো আমরা কিছু ভর সম্পর্কে জানবো। জড়তা ভর, মহাকর্ষীয় ভর আর ভার, তিনটা জিনিস সম্পর্কে জানবো। আচ্ছা, ফার্স্টে কি বলছি? জড়তা ভর। জড়তা ভর দেখো, আমরা একটু আগে নিউটনের গতির সূত্র পড়ছিলাম, মনে আছে? F = ma বলছিলাম না? তাইলে দেখো, এর যদি তুমি ত্বরণ সৃষ্টি করতে চাও বা ত্বরণে কোনো রকম চেঞ্জ করতে যাও, তাহলে তোমার বল প্রয়োগ করা লাগতেছে। এখন সেখানে যদি আমার তুমি যদি এম এর পরিমাণ বাড়ায় দাও, তাইলে আমার এফ এর পরিমাণ কি হবে? বেড়ে যাবে না? সমানুপাতিক সম্পর্ক না? অর্থাৎ তুমি যদি বেশি ভরের একটা বস্তুকে ত্বরণ দিতে চাও বা ও ত্বরণের বা গতির কোনো রকম চেঞ্জ করতে চাও, গতি চেঞ্জই তো ত্বরণ, তাহলে যে কোনো রকম চেঞ্জ করতে গেলে তোমাকে ততটুকু বল দিতে হবে যতটুকু এর ভর। ভর যদি বেশি হয় তোমার বল বেশি দিতে হবে, ভর যদি কম হয় তোমার কি করতে হবে? বল কম দিতে হবে, ঠিক আছে। এইখান থেকে আমার জড়তার ভর এই কনসেপ্টটা আসছে। জড়তা মানে কি? জড়তা মানে হইলো চেঞ্জ হইতে না চাওয়া, ঠিক আছে। বস্তুটা যেই অবস্থায় আছে, বস্তুটা যদি সেই অবস্থায় থাকতে চায়, তখন আমরা তাকে বলি জড়তা, ঠিক আছে। তাইলে এই বস্তুর জড়তা মূলত ভর থেকে আসে, অর্থাৎ বস্তুর যে ভরটা আছে 50 কেজি 10 কেজি, এইটাই এই বস্তুর জড়তা, ঠিক আছে। দুইটার পরিমাপ অনেকটা সেম, ঠিক আছে। তাইলে জড়তার পরিমাপ তোমার কি আসে? এটা তোমার ভর বলতে এই ভরের সাথে আসতেছে। তাইলে জড়তার সাথে ত্বরণের সম্পর্ক কি হবে? বলের সম্পর্ক তো যত বেশি হবে তত বেশি হবে, বাট ত্বরণের সাথে সম্পর্ক কি? m = 1/a, ঠিক আছে। অর্থাৎ এই সূত্র দ্বারা আমরা কি বুঝলাম? আমার যদি কোনো একটা বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে হয়, তাইলে বস্তুর ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে। বস্তুর ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে, আর ভর যত কম হবে বস্তুর ত্বরণ তত বেশি হবে, ঠিক আছে। নর্মাল কথায় বলা যায়, একটা ট্রাককে তুমি ধাক্কা দিচ্ছ, ট্রাক কি নড়বে? নড়বে না। বাট তুমি এই কলমটারে এইভাবে মারলা, কলমটা দূরে গিয়ে পড়বে না? ট্রাকরে কি তুমি ধরে রুফিয়ে মারতে পারবা? জীবনও পারবা, ঠিক আছে। সেখান থেকে আসছে জড়তা ভরের কনসেপ্ট, ঠিক আছে। এবার আসো মহাকর্ষ ভর। মহাকর্ষ ভর বলতে কি বুঝতেছি? মহাকর্ষের কারণে যে ভর সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। মহাকর্ষের কারণে যে ভর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মহাকর্ষীয় টান।
মহাকর্ষের কারণে একটা বস্তুর টান হচ্ছে, একটা বল সৃষ্টি হচ্ছে না, এটাতে বলছি মহাকর্ষ ভর। অনেকটা ওজনের মতো। ওজন কি বলতো? ওজন বা ভার, এটা কি? এটা হইলো গিয়ে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করতেছে সেই বলটা না, অর্থাৎ ডব্লিউ দ্বারা যদি করো তাহলে কি হয়? এমজি হয় না? হ্যাঁ, বস্তুটার ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ বস্তুটাকে যে বলে টানতেছে সেটাই হলো আমার ওজন। ঠিক আছে, মহাকর্ষ ভরও ওই রকম। ঠিক আছে, অনেকটা মহাকর্ষ বলের কারণে যে ওজনটা সৃষ্টি হচ্ছে সেটা মহাকর্ষ, আর পৃথিবীর অভিকর্ষের কারণে যে ওজনটা সৃষ্টি হবে সেটা তো ওজন। ঠিক আছে, ডব্লিউ ইকুয়াল টু এমজি, এটা মনে রাখবা। তাহলে ওজন কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে, দেখো এম এর উপর নির্ভর করে, বাট মহাকর্ষ ত্বরণ কিন্তু এম এর উপর নির্ভর করে না। ঠিক আছে, বাট বস্তুর ওজন অলওয়েজ ভরের উপর নির্ভর করবে। তাহলে কোনো বস্তুর ভর যদি 0 হয় ওজনও 0 হবে, অথবা অভিকর্ষ ত্বরণ জি সমান সমান যদি 0 হয় তাহলে ওজনও 0 হবে। ছোটবেলা থেকেই তোমরা একটা ট্রিক কোয়েশ্চেন করে আসছো যে বস্তুর ওজন আর ভর, বস্তুর ভর সবসময় সেম থাকে বাট বস্তুর ওজন পরিবর্তিত হইতে থাকে। ঠিক আছে, আচ্ছা তাইলে জড়তার ভর গেল, মহাকর্ষ ভর গেল, ওজনও গেল, তিনটা কনসেপ্ট শেষ। এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব অভিকর্ষ ত্বরণ কি কি কারণে পরিবর্তিত হয়। অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভরশীল, বা কি কি কারণে অভিকর্ষ ত্বরণ পৃথিবীতে পরিবর্তন হয়। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন হয় মেইনলি তিনটা কারণ। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় মেইনলি কি কি কারণে? তিনটা কারণে। ফার্স্টেরটা কি? উচ্চতা বা ব্যাসার্ধ যেটা ছিল, উচ্চতার ক্রিয়ার কারণে, উচ্চতার ক্রিয়া। 2 নাম্বার যেটা আছে সেটা হইল গিয়ে বস্তুর অক্ষাংশ ক্রিয়া বা আকৃতির ক্রিয়া, অক্ষাংশ বা আকৃতির ক্রিয়া। আর 3 নাম্বার হইল বস্তুর মানে পৃথিবীর আঙ্গিক গতির ক্রিয়া, আঙ্গিক গতির ক্রিয়া। এই তিনটা জিনিস একটু মনে রাখবা, যেহেতু তিনটা জিনিস আছে। তোমরা বললে নিচের কোনটার উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না, নিচের কোনটার উপর নির্ভর করে না। তারপরে এই তিনটার সাথে 4 নাম্বার একটা আলতু ফালতু অপশন দিয়ে দেবে, তোমার সেইটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তিনটা অপশন থাকলে এরকম ঝামেলা কিন্তু আছে। এই আঙ্গিক গতির ক্রিয়াকে ঘূর্ণন ক্রিয়াও বলা হয়, ঘূর্ণন ক্রিয়া। আচ্ছা, উচ্চতার ক্রিয়া। উচ্চতার ক্রিয়া বলতেছে একটা বস্তু কয় কয় জায়গায় থাকতে পারে। সাপোজ এটা পৃথিবী, ঠিক আছে, একটা বস্তু পৃথিবীর ব্যাসার্ধের উপর মানে পৃথিবীর যে পরিধি আছে পরিধির উপর থাকতে পারে, পরিধি থেকে উপরে থাকতে পারে, পরিধি থেকে নিচে থাকতে পারে। ঠিক আছে, তাইলে এই বস্তুর যেই আমার যে তিনটা তোমার যে দূরত্ব সৃষ্টি হইল, ঠিক আছে, এই তিনটা দূরত্বের উপর আমার অভিকর্ষ ত্বরণ নির্ভর করে। ঠিক আছে, কেমনে নির্ভর করে? পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হবে অলওয়েজ সেম, জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি যদি পৃথিবীর পৃষ্ঠ বা পরিধি থেকে উপরের দিকে যাও তখন আমার এটা চেঞ্জ হইতে থাকবে। চেঞ্জ হয়ে সূত্র কেমন আসবে? সূত্র আসবে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। আর যদি তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে আসো তখন আরেকটা সূত্র আসবে জি ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এই সূত্র নিয়ে তোমরা গাদি গাদি অঙ্ক করে আসছো তোমাদের এইচএসসিতে, যদি এই অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে থেকে থাকে। এখন আমরা এগুলো কিছু করার দরকার নেই মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে। তুমি জাস্ট এই সূত্র তিনটা একটু মাথায় রাখবা, মাথায় রাখে তোমার এইখান দিয়ে যে ছোটোখাটো টুকটাক ম্যাথ আসবে সেগুলো তুমি এমনিই পারবা। যেমন সাপোজ তোমার এখান দিয়ে ম্যাথ আসবে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে তোমার অভিকর্ষ ত্বরণ 0 হবে। কত গেলে বলো তো? আচ্ছা তোমরা বলতে লাগো, ততক্ষণ আমি এটা করে ফেলি। দেখো 0 হওয়ার জন্য আমার কি 1 মাইনাস 1 যদি হয় তাহলে 0 চলে আসবে, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার হবে হইলো, আমি যদি এইটুকু 0 আনতে পারি তাহলে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস, আমি যদি 2h এর জায়গায় 2 ইন্টু আর বাই 2 বসাই বাই আর, তাইলে আমার কি আসতেছে দেখো তো, 2 2 কেটে গেল, উপরে আর আর কেটে গেল, কত থাকে 1 মাইনাস 1 না সমান সমান 0।
তাইলে জি এর সাথে জিরোর গুণ দিলে জিরো চলে আসবে। তাইলে এই আটটা কি, আটটা হইলো আমার পৃথিবীর থেকে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে, অর্থাৎ আর এর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক পরিমাণ উপরে গেলে এইটুক যদি আর হয় তাহলে আমি এইটুক গেলাম প্লাস এইটুকের আর অর্ধেক গেলাম। সাপোজ এইখানে আসলে আবার আর হইতো, আমি এইটুক আসতেছি, এইটুকে বলা হবে আর বাই টু। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি আর বাই টু উচ্চতায় যাই তাহলে আমার কি হবে, অভিকর্ষ ত্বরণ জিরো হয়ে যাবে। আচ্ছা, নিচেরটায় কি আছে, নিচেরটা আমার তাইলে জিরো করতে গেলে কি করা লাগবে, এইটুকু জিরো আনতে হবে। 1 মাইনাস আর বাই আর যদি আমি বসাই দিই তাহলে কি হবে, এটাই হবে 1 মাইনাস 1 সমান সমান 0। তাইলে আমার যদি আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচের দিকে নামি, গভীরে যাইতে থাকি, মাটির গভীরে, তাইলে আমার অভিকর্ষ ত্বরণ কখন জিরো হবে, কখন হবে, যখন আমি একদম পৃথিবীর কেন্দ্রে চলে যাবো না, অর্থাৎ এইটুকুই তো আমার আর। তাইলে আমি এইখান থেকে যদি এই আর দূরত্বে এইখানে চলে আসি তাহলে এই বিন্দুতে হইল গিয়ে আমার জি সমান সমান 0, আবার এই বিন্দুতেও জি সমান সমান 0, ঠিক আছে। তাইলে আমার, আমি যদি গভীরে যাই তখন হইলো আমার আর দূরত্বে, আর আমি যদি উপরে যাই তাহলে আর বাই টু দূরত্বে, এই দুটা জিরো হয়ে যাচ্ছে। তাইলে অভিকর্ষ ত্বরণের আমার সর্বোচ্চ হয় কোথায়, পৃথিবীর পৃষ্ঠে। অর্থাৎ আমি যদি পৃথিবীর পৃষ্ঠ বিবেচনা করি, অর্থাৎ এই একটা বিন্দু নিই, তখন এইখানে জি ইকুয়াল টু জি, ঠিক আছে। বাট এর উপরে গেলেও কমে যাবে, নিচে গেলেও কমে যাবে। সাপোজ বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ফারজানা ইসলাম পাখি এইচ ইকুয়াল টু আর বাই টু, সাবাস। লাবণ্য শাহ লাবণ্য এইচ ইকুয়াল টু আর বাই টু, সাবাস। আচ্ছা, পারছো তোমরা, তোমরা পারো, আমি জানি। তোমাদের কি শর্ট সিলেবাসে ছিল এই অধ্যায়টা, বলো তোমাকে। আমি আসলে শর্ট সিলেবাসটা খেয়াল করি। আচ্ছা, এবার আসুন নেক্সট যেটা, আকৃতি ক্রিয়া বা অক্ষাংশ ক্রিয়া। আকৃতি বা অক্ষাংশ, আকৃতি অলরেডি আমরা পড়ে আসছি। পৃথিবীর আকৃতি কেমন, সরি, পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো, ঠিক আছে। কমলা লেবু হয় নাই, বাট সাপোজ ধরে না এটা কমলা লেবু, ঠিক আছে। আচ্ছা, কমলা লেবুর মতো এটারে বলা হয় হইল রসাক্ষ উপগোলক, বলছিলাম না, রসাক্ষ বানান আশা করি ঠিক আছে, রসাক্ষ উপগোলক, ঠিক আছে, রসাক্ষ উপগোলক। আচ্ছা, তাইলে এইটুকু হইল কি আমার মেরু ব্যাসার্ধ বা মরু ব্যাসার্ধ, যা বল মেরু ব্যাসার্ধ, মেরু ব্যাসার্ধ। আর আমার এইটুকু হইল বিষুবীয় ব্যাসার্ধ, বিষুবীয় ব্যাসার্ধ। বিষুবীয় ব্যাসার্ধ হচ্ছে মরু ব্যাসার্ধ অলওয়েজ ছোট। এইখানে কমলা লেবু, রিয়েল কমলা লেবু হইলে, ঠিক আছে, এটা এইরকম অন্যরকম হয়ে গেছে। তাহলে এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ হচ্ছে ছোট। কতটুকু ছোট, 22 কিলোমিটার ছোট, ঠিক আছে। তাইলে আমরা আগেই বলছিলাম যে কি, মহাকর্ষ অভিকর্ষ যে ধ্রুবক, অভিকর্ষ যে ত্বরণ আছে সেটা কিসের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাইলে পৃথিবীর এই যে এরকম একটা গোলে উপগোলকের মতো কমলা লেবুর মতো আকৃতি, সেই আকৃতির জন্য আমার অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হচ্ছে। অরেঞ্জের মতো, আচ্ছা ঠিক আছে, অরেঞ্জের মতো, হ্যাঁ ঠিক আছে লাবণ্য, অরেঞ্জের মতো। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আছে, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আংশিক গতি। পৃথিবীর আংশিক গতি কাকে বলে বলো তো? পৃথিবীর দুই ধরনের গতি আছে, কি কি গতি? একটা আংশিক আর একটা বার্ষিক। আংশিক গতি মানে কি, পৃথিবী যে নিজের অক্ষের উপর ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটাকে বলা হচ্ছে আংশিক গতি। এটার টাইম কত? 24 ঘন্টা। 24 ঘন্টা একদিন হচ্ছে। আরেকটা হলো পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবী সূর্যের চারিদিকে যে কয়দিনে ঘুরে আসতেছে 365 দিন, এটা হলো বার্ষিক গতি। তাহলে আংশিক গতি আর বার্ষিক গতি, আংশিক গতির কারণে কিছুটা চেঞ্জ আসে, ঠিক আছে। আংশিক গতির কারণে তোমার বইতে একটা সূত্র আছে, আমরা ওই সূত্রের মধ্যে যাব না, ওটা তোমাদের মেডিকেল অ্যাডমিশনের দরকার নেই, এইচএসসির ক্ষেত্রে দরকার ছিল, ওইটা তোমরা এইচএসসিতে জানছো যদি শর্ট সিলেবাসে থেকে থাকে, নাইলে শর্ট সিলেবাসে থাকলে ওটা পড়বা, যদি শর্ট সিলেবাসে না থাকে ওটার দরকার নেই সূত্রটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অভিকর্ষ ত্বরণ কিসের কিসের উপর নির্ভর করে জানলাম। এবার অভিকর্ষ ত্বরণের বৈশিষ্ট্য করব আমরা। তাইলে দেখো, আমরা পৃথিবীর কতগুলো অঞ্চল পাইছি, পৃথিবীর বিভিন্ন অঞ্চল পাইছি না, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যাসার্ধের ভিন্নতার কারণে তোমার ভিন্ন ভিন্ন কি সৃষ্টি হয়েছে, অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হয়েছে না, হয়েছে কি না? হ্যাঁ হয়েছে কিন্তু। তাইলে আমরা সেটাই পড়বো, কোন অঞ্চলে জি এর মান কত।
একটা তোমার মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, আর বাংলাদেশের মধ্যে একটা জায়গাটা জানতে হবে, সেটা কোনটা? ঢাকা, দি গ্রেট। আর বাংলাদেশের মধ্যে আরো একটা জায়গা জানবো যেটার নাম রাজশাহী। এই 4টা জায়গার অভিকর্ষ ত্বরণ টানা মুখস্থ থাকবে, যদিও আমার নাই, তারপরেও আমি বলে দিচ্ছি বই দেখে। 9.832 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষুবীয় অঞ্চলে 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঢাকায় কত? 9.7835 আর রাজশাহীতে কত? 9.790 টানা মুখস্থ করে ফেলো এই 4টা মান। আর অভিকর্ষ ত্বরণে আরেকটা মাত্র মান জানবো, সেটা হলো আদর্শ মান। আদর্শ মান কত? এটা তোমরা সবাই জানো, 9.8, ঠিক আছে? বা অনেকের মানে 9.81 বলে, 9.8 ট্যান বলে, বাট মূলত 9.1। আদর্শ মান কোথায় ধরা হয়? এটা হলো 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে, ঠিক আছে? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মান আদর্শ, এটা হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাসান শহীদ, হ্যাঁ 365 দেশ, তোমারটা ঠিক আছে। বার্ষিক গতি। ফারহানা ইসলাম পাখি, তোমারটাও ঠিক আছে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ, তাইলে আমরা কি পাইলাম? অভিকর্ষ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ হয়েছে বলো তো? মেরু অঞ্চলে। কারণ কি? মেরু অঞ্চলের ব্যাসার্ধ সবচেয়ে কম ছিল। আমার সূত্রটা কি ছিল? GM/r² ছিল না? তাইলে আর যেটার কম হবে, জি এর সেইটার বেশি হবে। মেরু অঞ্চলে ব্যাসার্ধ কি ছিল? কম ছিল না? এই জন্য মেরু অঞ্চলে তোমার জি এর মান সবচেয়ে বেশি। সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হইল তোমার বিষুবীয় অঞ্চলে, বা এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই কারণে এইগুলো জানলেই হবে। আচ্ছা, তাইলে আমি যদি বিষুবীয় অঞ্চলের থেকে মেরু অঞ্চলের দিকে যাইতে থাকি, তাইলে আমার জি এর মান কি হবে বলো তো? জি এর মান কিন্তু বাড়বে। আর মেরু অঞ্চল থেকে আমি যদি বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকি, তাইলে জি এর মান কমবে। এটা কথা আমি আবার বলতেছি, মনে রাখো। বিষুবীয় অঞ্চল থেকে আমি যদি মেরু অঞ্চলের দিকে যাই, জি এর মান বাড়বে। আর মেরু অঞ্চল থেকে আমি যদি বিষুবীয় অঞ্চলের দিকে আসি, তাইলে আমার জি এর মান কমবে। আশা করি বুঝতে পারছো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। না বুঝলে বলতে হবে। এবার আমরা কিছু টুকটাক কনসেপ্ট পড়বো। মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র মানে কি? মহাকর্ষ বল যে জায়গা জুড়ে ক্রিয়া করতেছে, অর্থাৎ যত দূরে মহাকর্ষ বল ক্রিয়া করবে তত দূর পর্যন্ত আমার মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্রের আসল যেই মানটা, সেটা কিন্তু অসীম পর্যন্ত। মহাকর্ষ ক্ষেত্র অসীম পর্যন্ত কাজ করতেছে, অসীম পর্যন্ত। তার মানে আমি যে এইখানে আছি, তুমি যে তোমার বাসার মধ্যে আসো, আমাদের দুইজনের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করতেছে। তুমি যে বাসার মধ্যে আসো, কোনো একটা এলিয়েন যে তোমার 300-400 আলোকবর্ষ দূরে তার গ্রহে রয়েছে, তোমাদের দুইজনের মধ্যে একটা মহাকর্ষ বল ক্রিয়া করতেছে। আমি যে এখানে বসে আছি, রাশিয়ার প্রেসিডেন্ট যে রাশিয়াতে বসে আছে, তাদের মধ্যে একটা মহাকর্ষ বল ক্রিয়া করতেছে। বুঝতে পারছো? মহাকর্ষ ক্ষেত্রটাই না অসীম, মহাকর্ষ বল অসীম পর্যন্ত ক্রিয়া করে তাত্ত্বিকভাবে, অর্থাৎ তাত্ত্বিকভাবে আছে। কিন্তু দূরত্বের কারণে বলটা যে এত কমে যাচ্ছে, এই বলের আর মাপার আমার দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ প্র্যাকটিক্যালি কোনো কাজ নাই, এটা তাত্ত্বিকভাবে অসীম। এর আসলে মহাকর্ষ প্রাবল্য। প্রাবল্য মানে কথাটার অর্থ হলো তীব্রতা, ঠিক আছে? অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রে, সাপোজ এইটা আমার একটা বস্তুর মহাকর্ষ ক্ষেত্র, যদিও অসীম, আমি সাপোজ ধরে নিলাম এইটুকু আমার মহাকর্ষ ক্ষেত্র, তাহলে এই বস্তুটা, আর আমি যদি এই ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আরেকটা বস্তু স্থাপন করি, তাইলে এই বস্তুটা এই বস্তুকে যে বলে নিজের দিকে টানতিছে, এই বলের যে তীব্রতা, এই বলের যেই পরিমাণ, এই বলের যেই মাত্রা, এই বলটাকে বলা হচ্ছে প্রাবল্য। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে রাখলে সেই বস্তুটা যে বল, যে টান, যে আকর্ষণ অনুভব করতেছে, সেটাকে আমরা বলবো প্রাবল্য। বুঝতে পারছো? প্রাবল্যের সূত্র কি? ই সমান সমান প্রাবল্য হইল ই সমান সমান F/m।
অর্থাৎ বল বাই ভর, অর্থাৎ একক বস্তুকে যদি তুমি স্থাপন করো, একক বস্তু যে পরিমাণ বল অনুভব করবে, একক ভরের বস্তু যে পরিমাণ বল অনুভব করবে, সেটা হইল গিয়ে আমার মহাকর্ষ প্রাবল্য। মহাকর্ষ প্রাবল্য এফ বাই এম। এটা দেখো, আমরা যখন জি এরটা তুলনা করছিলাম তখন আমার কি ছিল, আমার গতির দ্বিতীয় সূত্র কি, এফ ইকুয়াল টু এম এ না? মহাকর্ষ ত্বরণের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম জি। তাইলে আমি যদি জি এর মান বের করি এফ বাই এম, তাইলে দেখো এই দুটো সেম না? তাইলে অভিকর্ষ ত্বরণটাও এক ধরনের প্রাবল্য। আমার কথা কি বোঝা গেছে? যদি না বোঝা তাই কমেন্ট করো। অসীম, ইনফিনিটি। আচ্ছা, প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ, তাইলে দুইটা সেম জিনিস। আমি যদি মহাকর্ষ ক্ষেত্রে কোনো বস্তুর তীব্রতা বা আকর্ষণের টানটা যদি পরিমাপ করি তখন সেটা কি, মহাকর্ষ প্রাবল্য। আর আমি যদি পৃথিবীর চারপাশে অর্থাৎ অভিকর্ষ বলের ক্ষেত্রে সেই প্রাবল্যটাকে বিবেচনা করি, সেই প্রাবল্যটা আমার অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাইলে এখানে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য যেহেতু আমরা সূত্র আসছে, এখান থেকে আমার কি বেরোবে, এখান থেকে আমার একক আসবে, মাত্রা আসবে এফ বাই এম। এফ মানে নিউটন, ঠিক আছে, এম মানে কেজি, তাহলে নিউটন পার কেজি। তাইলে এম এল টি মাইনাস টু পার এম, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাইলে দেখো এল টি, এল পার টি স্কোয়ার থাকে, যেটা জি এর মানে এম মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ধরো, তাহলে সেটার সাথে সেটার মাত্রার সাথে সেম মাত্রা চলে আসতেছে। ঠিক আছে, তাইলে পৃথিবীর ক্ষেত্রে কোনো বস্তুর মহাকর্ষ প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ কেমন হবে কমেন্টে জানাও যদি বুঝে থাকো। আচ্ছা, অ্যান্সার দিতে থাকো, ততক্ষণে আমরা আরেকটা কনসেপ্টে যাই। মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে সোজা কনসেপ্ট। মহাকর্ষ বিভব, বিভব বলতে কি বোঝায়, কাজ। ঠিক আছে, অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রে সাপোজ আমার এই পুরো বোর্ডটা মহাকর্ষ ক্ষেত্র, তাইলে আমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কোনো বস্তুকে নিয়ে যাব, এই বিন্দু থেকে এই বিন্দুতে বস্তুটাকে নিয়ে আসবো, তাইলে আমার যে কাজ করতে হবে এই কাজটাকে বলা হয় বিভব। ঠিক আছে, মহাকর্ষ বল যেহেতু আকর্ষণ বল, ঠিক আছে, আকর্ষণ বল, অর্থাৎ আমার কাজ হবে অলওয়েজ মহাকর্ষ বল দ্বারা, অর্থাৎ কাছে আসার সময়। ঠিক আছে, মহাকর্ষ বল দ্বারা যেহেতু কাজ হচ্ছে, তাইলে মহাকর্ষ বলটা কমে যাচ্ছে, বল খরচ হয়ে যাচ্ছে, এই জন্য এটা অলওয়েজ হবে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে মহাকর্ষ বিভব অলওয়েজ হবে ঋণাত্মক। মহাকর্ষ বিভবের তোমার মহাকর্ষ বিভবের সূত্র কি, কাজ। ঠিক আছে, তাইলে ডব্লিউ ইকুয়াল টু একক কাজের পরিমাণ, সরি একক কাজের পরিমাণ, তাইলে ভর দ্বারা ভাগ দিলে কাজের পরিমাণটাকে ভর দ্বারা ভাগ দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ জুল পার কেজি। ঠিক আছে, জুল পার কেজি। তাহলে এটার মাত্রা বের করে বলো আমাকে কমেন্টে, জুল পার কেজির মাত্রা বের করে বলো। ইকুয়াল মানব বাউলিয়া, তাসনিম আহমেদ, লাবণ্য শাহ, লাবণ্য, তোমাদের অ্যান্সার ঠিক আছে, ওটা সমান ছিল। আচ্ছা, তাহলে আমার ভি এর তোমার মাত্রা বের করো। আচ্ছা আচ্ছা, তাইলে এবার আমরা প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্কটা জাস্ট একটা সূত্র মনে রাখলে হয়ে যাচ্ছে, ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, মাইনাস ডিভি বাই ডিআর, এটা হইলো প্রাবল্য আর বিভবের মধ্যে সূত্র। অর্থাৎ দূরত্বের পরিবর্তনের ফলে বিভবের যে পরিবর্তন হবে সেটাই হইলো গিয়ে আমার প্রাবল্য। খালি এই সূত্রটা মনে রাখলে এইখান থেকে তোমার আর কিছুর দরকার নাই। এবার আসো গোলকের ক্ষেত্রে, বিভিন্ন গোলকের ভিতরে বাইরে পৃষ্ঠে বিভিন্ন বল ক্রিয়া করে। ঠিক আছে, এইগুলো তোমার লাগবে না, তুমি খালি যে কথাটা মনে রাখবা সেইটা হইল কোনো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে, নিরেট গোলক বলুক ফাঁপা গোলক বলুক, এই ক্ষেত্রে প্রাবল্য সবসময় সেই আগেরটাই হবে, আমরা যেটা নর্মালি করে এসেছিলাম, জিএম বাই আর স্কোয়ার, অর্থাৎ পৃষ্ঠে সবসময় এটা সেম হবে। ঠিক আছে, আর যদি বাইরে বলে তখনও এটা সেম হবে, অর্থাৎ এটা আমি আরেকটা আর দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, আর ভিতরে বললে চেঞ্জ আসে, ওইটা আমরা যাব না। নিরেট গোলক ফাঁপা গোলকের ক্ষেত্রে জাস্ট একটা মনে রাখবা, যখন ফাঁপা গোলক হবে, অর্থাৎ ভিতরে কিছু নাই, তখন এর ভিতরে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য 0।
প্রাবল্য 0, ঠিক আছে। ফাঁপা গোলকের ক্ষেত্রে তাহলে পৃষ্ঠে বিভব অলওয়েজ সেম gm/r², বাইরে বিভব অলওয়েজ সেম gm/ বড় হাতের r², আর ফাঁপা গোলক যদি আমি বিবেচনা করি তখন প্রাবল্য 0। এখান দিয়ে এই 3টা কথা মনে রাখলে আর কিছু লাগতেছে না। এবার আসো অভিকর্ষ কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র মানে কি? অভিকর্ষ বল যেই বিন্দু দিয়ে ক্রিয়া করে সেটাই অভিকর্ষ কেন্দ্র। অভিকর্ষ বল যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেটা অভিকর্ষ কেন্দ্র, বা সেটাকে বলা হয় ভার কেন্দ্র। বইতে দেখবে একটা জিনিস দেওয়া আছে, কোনটার ভার কেন্দ্র কোথায় অবস্থিত, টানা মুখস্থ করবে, আশা করি তোমরা জানো। বলো একটা, তোমার সামান্তরিকের ক্ষেত্রে ভার কেন্দ্র কোথায় অবস্থিত? সামান্তরিকের ক্ষেত্রে ভার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হলো দুইটা কর্ণের মধ্যবিন্দুতে অবস্থিত, ঠিক আছে। এইরকম 4 থেকে 5টা আছে, সুষম দণ্ড, বৃত্ত আর আংটি, বেলনাকৃতি আর সামান্তরিক, ঠিক আছে। এইগুলোর ভার কেন্দ্র কোথায় কোথায় অবস্থিত সেইটা পড়ে ফেলবো। দেখো ভার কেন্দ্রের সিমিলার আরেকটা ওয়ার্ড আছে, সেটা হলো ভর কেন্দ্র, ঠিক আছে। ভর মানে বস্তুটার সমস্ত ভর আমি যেই বিন্দু থেকে কল্পনা করতে পারতেছি সেটা হলো ভর কেন্দ্র, আর অভিকর্ষ বল যে বিন্দু থেকে ক্রিয়া করছিল সেটা ভার কেন্দ্র, ঠিক আছে। এই দুটোর মধ্যে পার্থক্যের একটা ছক আছে, ছকটা মুখস্থ করে ফেলবা। তোমরা পার্থক্যের যে সকল ছক আছে বইতে সেগুলো সব মুখস্থ রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নেক্সট যে জিনিস আছে সেটা আমরা আসবো হইলো গিয়ে মুক্তিবেগ। কিছু সহজ কনসেপ্ট। মুক্তিবেগ, মুক্তিবেগ মানে কি? দুঃখ দুর্দশা থেকে মুক্তি। পৃথিবীতে থাকলে আমার দুঃখ দুর্দশা অনেক বেশি, ঠিক আছে, আমার কষ্ট বেশি, আমাকে বাবা বকা দিচ্ছে, মা বকা দিচ্ছে, আমার পড়াশোনা করা লাগতেছে, হ্যান করা লাগতেছে, ত্যান করা লাগতেছে, আমার বন্ধু প্যারা দিচ্ছে, এই বন্ধু প্যারা দিচ্ছে, ওই বন্ধু প্যারা দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি পৃথিবীতে থাকবো না, আমার কি লাগবে? পৃথিবী থেকে মুক্তি লাগবে, ঠিক আছে। মুক্তি লাগবে, মুক্তি লাভ করতে আমার যে বেগটা দরকার সেটা হলো আমার মুক্তি বেগ। অর্থাৎ কি বলতেছি আমি, আমার পৃথিবী থেকে আমি যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারি, মনে করো একটা টেনিস বল ছুঁড়ে মারলাম আকাশে, এই বস্তুটা আবার ফিরে আসবে না। আমি কোন বলে টেনিস বলটাকে ছুঁড়ে মারলে টেনিস বলটা জীবনেও পৃথিবীতে ফিরে আসবে না, মহাশূন্যে চলে যাবে, সেটারে আমরা বলতেছি মুক্তিবেগ, ঠিক আছে। মুক্তিবেগের মান জানা লাগবে, এটা হলো 11 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। হিউজ কিন্তু, 11 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 7 মাইল পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা সরি, 11.2 হবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মধ্যবিন্দুতে না আপু, তাসলিমা আহমেদ, তাসলিম আপু, দুইটা কর্ণের মধ্যবিন্দুতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রে। আচ্ছা, কমেন্ট মনে একটু লেটে আসতেছে, এই জন্য আমার দেখতে লেট হচ্ছে। আচ্ছা, তাহলে মুক্তিবেগ বুঝলাম আমরা। মুক্তিবেগের সূত্রটা খেয়াল রাখবা, সূত্রটা হইল v=√2gr, ঠিক আছে। এটা হলো আমার মুক্তিবেগের সূত্র। এখন মুক্তিবেগের কিছু কিছু মান দেওয়া আছে, দেখবা পৃথিবীতে কত, বৃহস্পতিতে কত, শুক্রতে কত, চাঁদে কত, প্রভৃতিতে কত। এই মানগুলো মুখস্থ রাখবা বই থেকে, ঠিক আছে। অবশ্যই মুখস্থ রাখবা। এই যে দুইটা জিনিস মুখস্থ করতে বললাম, অভিকর্ষ কেন্দ্র কোন বলে ক্রিয়া, কোন বস্তুর কোথায় ক্রিয়া করতেছে, আর তোমার মুক্তিবেগ কোনটার কত, এই দুটো জিনিস টানা মুখস্থ করে ফেলবা বই থেকে। বইতে, নতুন বইতে 439 পেজে দেওয়া আছে, দেখবা। আচ্ছা দেখো, মুক্তিবেগের ক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল করো, এখানে কোথাও কি এম আসছে বা বস্তুর ভর আসছে? আসে নাই কিন্তু। তাহলে এটা ভরের উপর নির্ভর করে না, ভরে নির্ভর করে না। অর্থাৎ তুমি এই পেনটাকে যেই বলে যেই বেগে পাঠাইলে আকাশে চলে যাবে আর ফিরে আসবে না, আমার সেই বেগে ফিরে মারলেও ফিরে আসবে না। আমার ভর যদিও এই পেনের চেয়ে অনেক বেশি, বাট ভরের কোনো ইফেক্ট নাই এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই মুক্তিবেগটা তোমরা মাইল পার ঘন্টায় মনে রাখবা, সেটা হলো 2500 মাইল পার আওয়ার, ঠিক আছে, 2500 মাইল পার আওয়ার। আচ্ছা, এখন এই যে আমার একটা বেগ পাইছি আমি 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই বেগের বিভিন্নভাবে পাঠাইলে আমার বিভিন্নভাবে যাবে। দেখো সাপোজ আমি এই বেগের, আমি মনে করো এই বেগের ভি স্কোয়ার, এই বেগটাকে যদি ভি ধরি তাহলে v²
টু, ভি স্কোয়ার বাই টু বেগের থেকে কম, ভি স্কোয়ার বাই টু করলে আসে 7.88 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এর চেয়ে কম বেগে যদি আমি পাঠাই, তাইলে এ কি হবে, এ হইল গিয়ে তোমার উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে পৃথিবীতে আসবে, উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে পৃথিবীতে ফিরে আসবে, ঠিক আছে। এবার আমি যদি 7.8-এ পাঠাই, তাইলে এ বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, অর্থাৎ চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো। আর আমি যদি 7.88 থেকে 11.2 এর মধ্যে, 11.2-তে যাচ্ছে না বা 7.8ও না, এই দুটো মানের মাঝখানে যদি আমি পাঠাই, তাইলে গিয়ে এ তোমার পৃথিবীকে ফোকাস করবে এবং উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, পৃথিবীকে ফোকাস করে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, পৃথিবীতে আসবে না, ঘুরতে থাকবে পৃথিবীর চারপাশে। আর যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে পাঠাই, তাইলে এ তোমার পৃথিবী ছেড়ে চলে যাবে, যেহেতু এটা মুক্তিবেগ, এ আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। কোন পথে পৃথিবীতে ফিরে আসবে না? অধিবৃত্ত পথে চলে যাবে, পৃথিবী ছেড়ে এ অধিবৃত্ত পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। আর যদি 11.2 এর বেশি হয়ে যায়, তখন পরাবৃত্ত পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। তাইলে এরা দুইজনই পৃথিবীকে ছেড়ে চলে যাবে। সরি, 11.2 হইলে অধিবৃত্ত পথে যাবে, আর 11.2 বেশি হইলে পরাবৃত্ত পথে যাবে। 7.88 থেকে 11.2-র মধ্যে হইলে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যাবে না কিন্তু, ঘুরতে থাকবে। আর 7.88 হলে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে চাঁদের মতো। আর 7.88-এর কম হইলে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আবার পৃথিবীর মধ্যে এসে পড়বে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট, মহাকর্ষ সূত্রের ব্যবহার তোমরা পড়ে নিবা, এগুলো বই থেকে রিডিং, এগুলো দিয়ে কিছু পড়ার নাই। এখান থেকে পৃথিবীর ঘনত্বটা পড়বা। পৃথিবীর ঘনত্ব হইল 5.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব, এটা হলো আমার পৃথিবীর ঘনত্ব, ঠিক আছে। এবার আমরা উপগ্রহ সম্পর্কে জানি। দেখো, উপগ্রহ কি? গ্রহ কি? কোনো তোমার নক্ষত্রকে কেন্দ্র করে যা ঘুরে তাই হলো গ্রহ, আর গ্রহকে কেন্দ্র করে যা ঘুরবে তা হলো উপগ্রহ। উপগ্রহ কি কি? ফার্স্টে হইলো প্রাকৃতিক উপগ্রহ, অর্থাৎ প্রাকৃতিকভাবে যেগুলো সৃষ্টি হয়েছে, যেমন পৃথিবীর ক্ষেত্রে আছে চাঁদ একটা প্রাকৃতিক উপগ্রহ, এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, যখন সৃষ্টি হয়েছে চাঁদ তখন থেকেই, ঠিক আছে। এবার আসলে কৃত্রিম উপগ্রহ। আমরা চাঁদকে খেয়াল করে, মানুষের মাথায় তো অনেক বুদ্ধি, ঠিক আছে, অনেক বুদ্ধি, ওই বুদ্ধিকে কাজে লাগায় ও এমন উপগ্রহ তৈরি করছে বা এমন বস্তু তৈরি করছে যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে আসে, সেটা হইলো আমার কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কেমন কেমন আছে? একটা আছে ভূস্থির উপগ্রহ, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে স্থির থাকবে, পৃথিবী থেকে কি স্থির দেখা যাবে। কখন স্থির দেখা যাবে? পৃথিবী ঘুরতেছে 24 ঘন্টায় নিজের অক্ষে, তাহলে একেও যদি আমি 24 ঘন্টায় ঘুরে আনতে পারি, ঠিক আছে, তাহলে এদের দুইজনে একজন আরেকজনকে দেখে মনে করবে বাহ, এ তো দাঁড়ায় আছে, এ তো ঘুরতেছে না, ঠিক আছে। সেই কনসেপ্ট থেকে আসছে ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত হবে বলতো? 24 ঘন্টা, ঠিক আছে। আর পৃথিবী কিন্তু নিজ অক্ষে ঘুরে কিন্তু তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ঘুরবে, এটা হলো পশ্চিম থেকে পূর্বে, পৃথিবী ঘুরে পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে। আর ভূস্থির উপগ্রহ এ ঘুরবে উল্টা, ঠিক আছে, এ ঘুরবে এইভাবে, এ ঘুরবে হইলো ভূস্থির উপগ্রহ ঘুরবে পূর্ব থেকে পশ্চিম। আর ভূস্থির উপগ্রহের যেই কক্ষপথটা, অর্থাৎ ভূস্থির উপগ্রহ তোমার এই যেই পথে ঘুরতেছে, এই যে কক্ষপথটা, এই কক্ষপথকে বলা হবে পার্কিং কক্ষপথ। ভালো করে মনে রাখবে, পার্কিং কক্ষপথ। কারণ কি? মনে হচ্ছে তো এটা স্থির, অর্থাৎ আমরা মনে করবো যে পার্কিং অবস্থায় আছে, ঠিক আছে, এর কেউ পার্কিং করে রাখছে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় পার্কিং কক্ষপথ। আরও যে জিনিস মনে রাখবা সেটা হলো এর পর্যায়কাল হইল এত সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করলে এইটা আসে। আরও মনে রাখবা
এইটার যেই কক্ষপথ, এই কক্ষপথ হইল 36,000 কিলোমিটার। 36,000 কিলোমিটার। আরো মনে রাখবা, এর যেই তোমার কি বলে মুক্তিবেগ না, সরি, একে যেই বেগে পাঠানো হয় সেই বেগটা হইল 3.08 কিলোমিটার পার সেকেন্ড। 3.08 কিলোমিটার পার সেকেন্ড। 3.08 কিলোমিটার পার সেকেন্ড, এটাতে মনে রাখবো প্রদক্ষিণ বেগ। আর এইটাকে 3 স্তর বিশিষ্ট রকেটের সাহায্যে পাঠানো হয়, ঠিক আছে? 3 স্তর রকেটের সাহায্যে ভূস্থির উপগ্রহ থেকে এগুলো মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যেইটাই আসবো সেইটা হইল গিয়ে পোলার উপগ্রহ। এটা খুবই সহজ একটা জিনিস, লাস্ট টপিক আমাদের। পোলার উপগ্রহ। পোলার উপগ্রহ মানে কি? এটা পৃথিবী থেকে খুবই কাছে করে, কতখানি? বইয়ের এক জায়গায় আছে 700 থেকে 800 কিলোমিটার দূরে মাত্র, আর এই জায়গায় আছে 500 থেকে 800, একটা পড়লেই হচ্ছে। মাত্র 700 থেকে 800 কিলোমিটার দূরে এ প্রদক্ষিণ করবে। আর ভূস্থির উপগ্রহ কত ছিল? 36,000 কিলোমিটার দূরে, ঠিক আছে? তাহলে পোলার উপগ্রহ 700 থেকে 800 কিলোমিটার থেকে প্রদক্ষিণ করবে। আর আমার আগেরটা প্রদক্ষিণ করছিল পূর্ব থেকে পশ্চিমে, আর এ করবে হইলো উত্তর থেকে দক্ষিণে। উত্তর থেকে দক্ষিণে। ভূস্থির উপগ্রহের প্রদক্ষিণ কাল ছিল 24 ঘন্টা, আর এর প্রদক্ষিণ কাল বা আবর্তন কাল হলো মাত্র 110 মিনিট। এই 110 মিনিটের মধ্যে ঘুরে আসতে পারবে। তাহলে এর সুবিধা কি? ওই যে আমরা ফোনে কথা বলতেছি, সেই কথা বলা সুবিধা হয়ে যাবে। অনেক দ্রুত সিগন্যাল যাবে, আবার অনেক দ্রুত ফেরত আসবে, ঠিক আছে? এইটা সিগন্যাল পাঠাইতে 1/100 সেকেন্ডেরও কম সময় লাগে। 1/100 সেকেন্ডেরও কম সময় লাগে সিগন্যাল পাঠাইতে, ঠিক আছে? তাইলে এইটাই হইল গিয়ে কথাবার্তা। তাইলে তুমি বই থেকে যেটা তোমার পড়ার কাজ, সেটা হলো ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্য পড়বা, যেটা আমি তোমাদের পড়াই দিছি। আর হইল গিয়ে এই দুইটা উপগ্রহের বিভিন্ন ব্যবহার আছে, জাস্ট রিডিং দিবা, আর কিছুই লাগবে না, ঠিক আছে? তাইলে মহাকর্ষ অভিকর্ষ এই পর্যন্তই শেষ। আচ্ছা, তোমাদের কিন্তু নেক্সট দিন আমি এই অধ্যায় দিয়ে কুইজ দেবো, তোমরা যারা ক্লাস করছো তারা যেন পারো। আগের দিন আমি একটা কুইজ দিছিলাম, ঠিক আছে? আমাদের গ্রুপ দিয়ে দেওয়া হয়েছিল সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক। সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক, এটা তোমরা সবাই একটা দিছো আর সবাই ভুল দিছো। সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক কিন্তু 0.53 অ্যাংস্ট্রম না। তোমরা সবাই এটা কেমনে লিখলা? এটা হইল গিয়ে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। প্রথম কক্ষের ব্যাসার্ধ, এটাও একটা ধ্রুবক, ঠিক আছে, বাট এটা সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক না। সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক হইল প্রথম কক্ষে ইলেকট্রনের বেগ ভি, যেটা হইল c/137, আলোর বেগের 1/137 ভাগ। তাহলে এই সূক্ষ্ম গঠন ধ্রুবক হলো এইটা c/137। এটা নতুন বইতে আছে, ঠিক আছে? এটা বাইরের কোশ্চেন না, নতুন বই তোমাদের কাছে নাই মনে হয়, এই জন্য মনে হয় পাওনি তোমরা। যাই হোক, এটা কিন্তু আগের দিন ক্লাসে আমরা পড়াই দিচ্ছিলাম। মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমরা যারা ক্লাস করো তারা যেন কোশ্চেনগুলো পারো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমাদের ক্লাস হবে। তোমরা গ্রুপ পোলে ভোট দিছো, আমি দেখছি যে বেশিরভাগ বায়োলজি ক্লাস করতে যাচ্ছ। তাহলে নেক্সট দিন আমাদের বায়োলজি ক্লাস হবে, ঠিক আছে? নেক্সট দিন তো আমাদের 7টা দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে, 7টা থেকে বায়োলজি ক্লাস হবে। আর তোমরা যারা ভোট দিছো সবাইকে যেন আমি ক্লাসে পাই, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আসসালামু আলাইকুম।